আজকের গল্প গৌরী দে রচিত ইচ্ছামতির তীরে। শিয়ালদা থেকে বনগাঁ ট্রেন ছাড়তে মাত্র ৩ মিনিট বাকি। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠছিল সুজয় আর অমিত। ভেতরে ৩টে সিট আগলে বসে আছে সুজয়, আর অমিত পায়চারি করছে প্ল্যাটফর্মে। আর মাত্র ১ মিনিট। অমিত জানালার ধারে এসে বসল। ট্রেন চলতে শুরু করলেই নেমে আসবে। শৈবাল আর ময়ূখ না এসে পৌঁছালে যাওয়া ক্যান্সেল। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে উঠল, ওই তো ওরা, যাক বাঁচা গেল। ওরা ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়ে দিল। সুজয়ের আগলে রাখা সিটে ওরা বসল। ময়ূখ বড় একটা দীর্ঘশ্বাস ফেলে অমিতের দিকে তাকাতেই অমিত শৈবালের দিকে তাকিয়ে বলল, চিরকাল ঝোলাস তুই, ২ মিনিট আগে বেরোলে কি হয়? শৈবাল তার কৃতার্থ করা হাসি হেসে বলল, আর বলিস নে ভাই, কাল অনেক রাতে ট্যুর থেকে ফিরেছি, তাই সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। ময়ূখ ওদের মধ্যে বয়সে ছোট। অমিতকে টিকিট কাউন্টারের কাছে দাঁড় করিয়ে এসেছিল শৈবালের জন্য। সুতরাং শৈবালের জন্য যে তার কতটা টেনশন হয়েছিল সেটা দেখাবার জন্য এই শীতের সকালেও পকেট থেকে রুমাল বার করে কপাল মুছে একটু অনুযোগের সঙ্গে বলল, শৈবালদার জন্য বেরোনোর আনন্দটাই আমার মাটি হতে যাচ্ছিল। বোঝো অমিতদা আমার অবস্থা। বুঝতে পারছি না অপেক্ষা করব না চলে যাব। ট্রেন ছাড়তে মাত্র ১ মিনিট, তখন ঠিক করছি চলে যাব। এমন সময় দেখতে পেলাম ওকে। শৈবাল গলার কলারটা একটু ঠিক করে মাতব্বরের মতো বলে উঠল, আরে রাখ তো। যাচ্ছ তো সব পারমাদান জঙ্গল, বাড়ি থেকে পা বাড়ালেই পৌঁছে যাওয়া যায়। এমন সব ভাব করছো তোমরা যেন হল্যান্ড না হনলুলু যাচ্ছি। সুজয় এতক্ষণ গম্ভীর হয়ে ওদের কথা শুনছিল। বলল, তা ১৫০ হরিণকে একসঙ্গে এক গভীর জঙ্গলের মধ্যে দেখতে যাচ্ছি, এটাও তো কোনো তুচ্ছ ব্যাপার নয়। অমিত চট করে ব্যাগ থেকে এক গাদা কেক বার করে শৈবালের হাতে প্রথমে দিয়ে বলল, খেয়ে নে, পরে কথা বলিস। বাস্তবিক কি শৈবাল কি যেন বলতে যাচ্ছিল, একটু হেসে চুপ করে গেল। হাসি ঠাট্টা আর গল্পে কোথা দিয়ে কেটে গেল কটা ঘন্টা। একসময় গন্তব্যস্থল এসে পৌঁছালো। ওরা ৪ জনে ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে এপারে যখন এলো তখন বেলা ১টা। ভালো একটা হোটেলে খাওয়া দাওয়া আর বিশ্রাম সেরে যখন পারমাদান হরিণ বনের দিকে যাত্রা করল তখন বিকেল ৫টা। ওদের স্কুটার ভ্যানটা বাংলাদেশ বর্ডারের ধার দিয়ে এগিয়ে চলল। ক্রমশ সূর্যদেব অস্তাচলে ঢলে পড়লেন। আর বলা নেই কওয়া নেই, টুক করে বন্ধ হয়ে গেল স্কুটার ভ্যানের ইঞ্জিন। অনেক চেষ্টা চরিত্র করেও তাকে চালু করা গেল না। ওরা অসহায় চোখে তাকালো ড্রাইভারের দিকে, তারপর ঘন গভীর নিস্তব্ধ গা ছমছমে জঙ্গলের দিকে। ড্রাইভার গম্ভীর হয়ে বলল, আরও ৮-৯ মাইল।
অমিত বলল, ট্যুরিস্ট লজে হেঁটে পৌঁছাতে আরও ৩-৪ ঘন্টা। বলুন। ড্রাইভার মাথা নেড়ে বলল, তা তো লাগবেই। অচেনা রাস্তা, আপনাদের সাবধানে পা ফেলতে হবে। শৈবাল বলল, কাছে পিঠে কোথাও তো বসতির চিহ্নও দেখছি না। সুজয় বরাবর একটু সিরিয়াস বলল, দেরি না করে হাঁটা শুরু করা উচিত। ময়ূক শুকনো গলায় বলল, কিরকম জানলে? কথাটা শেষ হবার আগেই অমিত তাকালো। ময়ূক ইতস্তত করে বলল, আমি বলেছিলাম, এরকম জানলে হাতিয়ার সঙ্গে নিয়ে আসতুম। কথাটা শৈবালের খুব মনঃপূত হলো না। বলে উঠল, তা প্রত্যেকে একটা করে গাছের ডাল ভেঙে লাঠি তৈরি করে নিয়ে সঙ্গে নিয়ে গেলেই তো হয়। অমিত গম্ভীর হয়ে বলল, সকলে নিশ্চয়ই টর্চ এনেছ, সঙ্গে নাও। আর মনে রেখো, আমরা জিম করবেটের মতো জঙ্গলে এসেছি, পশু হত্যা করতে নয়, পশুদের দেখতে। স্কুটার ভ্যানওয়ালাকে কিছু দিয়ে ওরা এগিয়ে চলল জঙ্গলের গভীর থেকে গভীরে। ময়ূক ঠিক অমিতের গা ঘেঁষে চলতে লাগল। শৈবাল আর সুজয় দুজনে দুজনের হাত শক্ত করে চেপে ধরে এগোচ্ছিল। হঠাৎ দূরে খসখস শব্দ। কে বা কারা যেন শুকনো পাতা মারিয়ে হেঁটে চলে যাচ্ছে। ওদের গতি প্রায় রুদ্ধ হয় হয়। এমন সময় ময়ূক আর সুজয় দুজনে প্রায় চেঁচিয়ে উঠল, ওই দেখো, একটা আলো দেখা যাচ্ছে। এক রাতের জন্যেও কি ওরা আমাদের থাকতে দিতে পারবে না? ওরা গাড়ির রাস্তা ধরেই এগোচ্ছিল, কিন্তু বিধি বাম। সামনে লেখা আন্ডার কনস্ট্রাকশন। রাস্তাটা যেন হঠাৎই শেষ হয়ে গেল। হতবাক চার বন্ধুর দল ভাবতে লাগল, কোন পথে যাবে। অমিত প্রায় আদেশের সুরে বলে ওঠে, সোজা এগো আলো লক্ষ্য করে, যা হয় হবে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর ওরা একটা বাংলো বাড়ির সামনে এসে হাজির হলো। পাঁচিল ঘেরা বাড়ি, লোহার গেট। বাংলোর ঠিক সামনেই একটা গাড়ির গ্যারেজ, গেটে তালা। অমিত চিৎকার করে উঠল, কেউ আছেন? 2-3 বার ডাকার পর হ্যারিকেন হাতে বেরিয়ে এলো একটা দোহারা লম্বা মূর্তি। হ্যারিকেনের আলোটা বাড়াতেই দেখা গেল কঠিন মুখের ওপর খোঁচা খোঁচা দাড়ি, কোটরগত স্থির চোখ, পরনে লুঙ্গি আর শার্টের উপর একটা গরম জামা। ঠান্ডা গলায় মূর্তিটা বলল, কাকে চাই? অমিত হাত জোর করে বলল, রাতের মতো একটু জায়গা চাই, যা টাকা লাগে দেব। লোকটা চার বন্ধুর দিকে একবার চোখ বুলিয়ে বলল, কোথা থেকে আসছেন আপনারা? সুজয় বলল, কলকাতা। লোকটি শৈবালের দিকে তাকিয়ে বলল, যাচ্ছিলেন কোথায়? ট্যুরিস্ট লজে। অত্যন্ত বিরক্তি চেপে শৈবাল কথাটা ছুঁড়ে দিল। বিরক্ত মনে মনে অমিত হয়েছিল, লোকটা অত্যন্ত অভদ্র। এই ঠান্ডায় দাঁড় করিয়ে সমানে জেরা করে চলেছে। ময়ূক এতক্ষণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার কথা শুনছিল। এখন বিরক্তি চাপতে না পেরে বলল, অশুভতি থাকে তো বলে দিন, আমরা চলে যাই, এদিকে রাতও তো বাড়ছে। লোকটা একবার কটমট করে তাকালো ময়ূখের দিকে, তারপর অমিতের দিকে ঘুরে বলল, ছাতের ওপর কাজ হচ্ছে, চারদিকে বালি সিমেন্ট ছড়ানো, দেখতেই পাচ্ছেন। রাত্রিরে প্রচণ্ড শব্দ হয়, আপনারা থাকবেন কি করে? অমিতের কেমন জেদ চেপে গেল। বলল, আওয়াজটা কোনো ব্যাপার নয়, আপনার আর কোনো আপত্তি আছে?
লোকটি কিছু বলার আগেই শৈবাল বলে ওঠে, কিন্তু রাত্রিরে তো কোনো মিস্ত্রি কাজ করে না। শৈবালের কথা শোনার সঙ্গে সঙ্গে অমিত পরিষ্কার দেখল লোকটার চোখ দুটো ধূর্ত সাপদের মতো জ্বলে উঠল। বেগতিক বুঝে ও চট করে একটা 100 টাকার নোট লোকটির হাতে দিয়ে বলে ওঠে, আর আমাদের কষ্ট দেবেন না দাদা, বিপদে বাঙালিকে না দেখলে কে দেখবে বলুন তো। টাকাটি হাতে নিয়ে লোকটি সেই অন্ধকারে কি লক্ষ্য করল, তারপর একটু নরম হয়ে শার্টের পকেট থেকে গেটের চাবি বার করে খুলে দিল। আরও কিছু টাকার বিনিময়ে রাতের খাবারে ওদের জুটল শুধু মুড়ি আর চা। রাত তখন প্রায় 10টা। ওরা বাংলো বাড়ির চৌহদ্দিটা ঘুরে দেখতে লাগলো। পাশ দিয়ে ইছামতি নদী বয়ে চলেছে। আকাশে পূর্ণিমার চাঁদ, বেশ ঠান্ডা। বেশিক্ষণ ওরা বাইরে থাকতে পারল না, ফিরে এলো ঘরে। তক্তপোষগুলোর ওপর একটা করে পাতলা তোশক, বালিশ আর কম্বল। লোকটি কখন এসে দিয়ে গেছে ময়ূক ঘরের দেওয়ালে লাগানো ইলেকট্রিক সুইচগুলো টিপতে লাগলো। কখন যে সেই ভুতুরে লোকটা এসে দাঁড়িয়েছে কেউ টের পায়নি। চমকে উঠল লোকটির কথা শুনে। জ্বলবে না, লোডশেডিং, আজ রাতে আর আসবে না। অমিত আবার দেখল লোকটার চোখ দুটো জ্বলে উঠল। লোকটি খাবার জল রেখে যেতেই ওরা দরজা বন্ধ করে তক্তপোষের ওপর গুছিয়ে বসে শুরু করলো আড্ডা, গান, আবৃত্তি। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। মধ্যরাত্রি অতিক্রান্ত। ওরা তখন কেউ ঘুমিয়ে, কেউ তন্দ্রাচ্ছন্ন। শুনতে পেল খড়মের খট খট শব্দ। কখনো মনে হচ্ছে ছাতে, কখনো মনে হচ্ছে পাশের ঘরে, কখনো জানালার ধারে কে যেন হেঁটে বেড়াচ্ছে। হাঁটছে থেমে থেমে। অমিত আর সুজয় টর্চ নিয়ে বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করতেই ময়ূখ আর শৈবাল ওদের টেনে শুইয়ে দিল। ফিসফিস করে শৈবাল বলল, কি করছিস পাগলামো, চুপচাপ রাতটা কাটিয়ে দে। সারা রাত ওরা কেউ দু চোখের পাতা এক করতে পারল না। ভোর হতেই ওদের প্রথম কথা হলো শব্দটা কিসের। ময়ূক বলল, অন্তত মিস্ত্রির নয়, সেটা আমি জোর গলায় বলতে পারি। অমিত বলল, কি করে? ময়ূক দৃঢ়তার সঙ্গে জবাব দিল, কাল রাতে কোনো মিস্ত্রিকেই আমি ছাদে কাজ করতে দেখিনি, এমনকি কোথাও তাদের দেখতেও পাইনি। ওরা সবাই সায় দিল, ঠিক আমরাও তো দেখিনি। তবে ঠিক সেই সময় দরজায় টোকো। অমিত দরজা খুলতেই ঘরে ঢুকলো লোকটা। চা, ব্রেকফাস্ট খেতে গেলে 5 টাকা করে লাগবে। অমিত সে কথার উত্তর না দিয়ে বলল, কাল রাতে কিসের শব্দ হচ্ছিল? লোকটি ভ্রু কুঁচকে বিরক্ত কণ্ঠে বলল, বলেছিলাম তো কাজ হচ্ছে, শব্দ হবে। সুজয় সঙ্গে সঙ্গে বলল, কিন্তু মিস্ত্রিকে তো দেখলাম না। ময়ূক আবার বলল, মিস্ত্রিরা আবার রাতে কাজ করে নাকি? লোকটির ঘোলাটে চোখে প্রচণ্ড রাগ ফুটে উঠল। বলল, তবে শুনুন, সত্যি কথা বলি, এই ঘরে কদিন আগে একটা খুন হয়েছিল। অমিত হেসে উঠল, ও, তবে বাড়িটা ভূতের বাড়ি বলুন? লোকটি উত্তর না দিয়ে চলে যেতেই সুজয় বলে উঠল, আমি এসব বিশ্বাস করি না। বাকি 3জন মাথা নেড়ে বলল, আমরাও না। অমিত হাতের মুঠো দিয়ে বিছানায় আঘাত করে বলল, রহস্য ভেদ করতেই হবে। ময়ূক
মাথা নেড়ে বলল, ঠিক। ওরা একেবারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ইছামতির ঘাটের উদ্দেশ্যে। নৌকা করে গেল টুরিস্ট লজ আর ডিয়ার পার্কে। সারাদিন লজে কাটিয়ে ওরা নৌকা করে ফিরে এলো নলডুগরি। বাসের জন্য অপেক্ষা করতে করতে সবাই লক্ষ্য করল বেশ কিছুক্ষণ অমিত চুপচাপ, কি যেন ভাবছে। ওরা চেপে ধরল। বল, কি ভাবছিস? অমিত বলল, অন্তত ভূতের কথা নয়। ঠিক, বলল ময়ূক, তবে শব্দটা কিসের বলে মনে হয়? সুজয় বলল, কোনো মেশিন চলার মতো যেন শব্দটা। এক ঝটকায় ঘুরে দাঁড়ালো অমিত, বলল, কারেক্ট, ঠিক এই কথাটাই আমি সারাক্ষণ ভাবছি। শৈবাল একগাল হেসে বলল, দুই বুদ্ধিমান লোডশেডিংয়ে মেশিন চলার শব্দ শুনেছে। ময়ূক বলল, মেশিনটা হাত মেশিনও তো হতে পারে। অমিত ময়ূকের পিঠে একটা আদরের চাপড় মেরে বলল, সাবাস বেটা, জিও। সবাই এক দৃষ্টি তাকালো অমিতের দিকে। সুজয় বলল, কি বলতে চাও বলো তো? অমিত বলল, আগে বনগা চল, তারপর বলবো। যদি অবশ্য আমার অনুমান ব্যর্থ না হয়। বনগা স্টেশনে নেমে থানার ঠিকানা নিয়ে ওরা বড়বাবুর সঙ্গে দেখা করল। অমিত অনেকক্ষণ ধরে কী সব আলোচনা করল বড়বাবুর সঙ্গে। তারপরে একগাল হাসি নিয়ে বন্ধুদের বলল, আর কটা দিন ধৈর্য ধর, তারপর বলবো। দিন 7 পরে অমিতের আহ্বানে ওরা আবার জমায়েত হলো অমিতের বাড়ি। অমিত সবার সামনে একটা চিঠি খুলল। বলল, তোরা শোন বড়বাবু কি লিখেছেন। প্রিয় অমিতবাবু, বাংলো বাড়ির গ্যারেজের মধ্যে গভীর জঙ্গলে বেআইনি জাল নোট তৈরির আড্ডার সন্ধান দেবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে। এজন্য আপনার প্রাপ্য পুরস্কারের অর্থ পরে পাঠানো হবে। ইতি রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, অফিসার ইনচার্জ, বনগা পুলিশ স্টেশন।